বিশ্বের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি কসবা অনুপ্রাসের আয়োজনে তপন থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল দীপেন সেন স্মৃতি নাট্য উৎসব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজকে কসবা অনুপ্রাস আয়োজিত প্রথম আমাদের মঞ্চ নাটকের যে উৎসব আমরা আজকে শুরু করছি, দীপেন সেন স্মৃতি নাট্য উৎসব, তার আজকে প্রথম বর্ষের সূচনা হতে চলেছে। দীপেন সেন যেটুকু বলার, দীপেনদা কতজন চেনেন বা কতজন সেই অর্থে নাম জানেন সেটা আমি জানি না। আমিও মানুষটা সম্পর্কে যে খুব বেশি কিছু জানি সেটাও নয়। আমার বছর চারেকের আলাপ, এবং বছর চারেকের মধ্যে তার সঙ্গে আমি মেরে কেটে 10 থেকে 12 দিন কথা বলেছি, এবং সেই 10 থেকে 12 দিনের যে অভিজ্ঞতা সেটা আমার সারা জীবনের, তারই ফলস্বরূপ আজকে আমি বা কসবা অনুপ্রাস দীপেন সেন স্মৃতি নাট্য উৎসব করতে আগ্রহী হয়ে উঠেছে। দীপেন সেন আমি আজকেই শুনলাম, আমি জানতাম না, শোভাবাজারে জন্ম, তাই বললেন শোভাবাজারে জন্ম, এবং তারপরে ওনার নাটক জগতে প্রবেশ বহুরূপী। সৌম্যমিত্র, তৃপ্তিমিত্রের, কুমার রায়ের স্নেহ বা অভিভাবক করতে উনি কাজ শুরু করেছেন মঞ্চ শিল্পী হিসেবে খালেদ চৌধুরীর সঙ্গে। দীপেনদার সঙ্গে আমি হঠাৎ করে অনুপদার উৎসাহে আমার যাওয়া দীপেনদার কাছে এক রবিবার ভর দুপুরবেলা 2-2:30টার সময় ঝাঁঝা করছে রোদ, দীপেনদার বাড়িতে আমি গেলাম। খুব একটা কি বলবো, মানে খুব আনকমন একটা অ্যাপার্টমেন্টের, তার নাম জোনালি। আমি জোনা কি শুনেছি বা অন্য কিছু হতে পারে, জোনালি মানে আমি জানি না। জোনালি অ্যাপার্টমেন্টে উনি থাকেন, দোতলায়, এসি ঘর, বাইরের একটি ঘর এবং ভেতরের একটি ঘর। সেই প্রথম আমার যাওয়া। আমি এক ঘর লোকের মধ্যেও একা থাকি বা একাকিত্বে ভুগি, অথচ উল্টো দিকের যে লোকটি, ওই বয়স্ক 80 বছর প্রায় পেরিয়ে গেছে, সেই লোকটি ওইখানে থাকেন একা, এবং সেই একাকিত্বে ভোগেন না। ওই 80 বছর বয়সেও তিনি বাদ্যযন্ত্র বাজান, তিনি রবীন্দ্রনাথের ছবি আঁকেন, রবীন্দ্রনাথের বই পড়েন, অন্যান্য বই পড়েন, গান শোনেন, টিভি দেখেন। শিল্পী হিসেবে তার যে জার্নি বা শিল্পীর যে প্রথম কথা, অন্যকে জানা, নিজেকে চেনা, সেই যে ধারাটা, সেটা তার মধ্যে তখনও ওই বয়সও খুব বহমান। এবং এই যে দীপেনদাকে আমার চেনা বা দীপেনদার প্রতি যে ওই মানুষটার প্রতি ওই যে আগ্রহ, ওই যে ওর বাঁচার যে ওই রকম ভাবেও বেঁচে থাকতে পারে, আমি অনুপদার মুখেই শুনেছি যে যখন নাটক করতেন অনেক লোকজন, সবার সঙ্গে তার ইন্টারাকশন, প্রচুর লোকজন ওনাকে চিনতেন, সেই জায়গা থেকে সম্পূর্ণ ছিঁড়ে গিয়ে একদম অন্য জায়গায় গিয়ে তার বাস, এবং তার নিজের মতো করে বাস, এবং সম্পূর্ণ একজন, আমি একদমই অকিঞ্চিতকর তার অভিজ্ঞতার কাছে বা তার প্রতিভার কাছে। সব জায়গা থেকেই তার সঙ্গেও যে আলাপ করার বা বন্ধু হিসেবে যেভাবে তার আমাকে আপন করে নেওয়া, সেটা আমাকে পুরো ছুঁয়ে গেছে। এবং এই জায়গা থেকেই আমি উদ্দীপিত, এই জায়গা থেকেই আমি প্রভাবিত যে দীপেন সেনের স্মৃতি নাট্য উৎসব করার জন্য। তিনি আমার নাটকের গুরু নন, তিনি আমার জীবনের গুরু, আমার বেঁচে থাকার গুরু। কারণ আমি দীপেনদার সঙ্গে যখন আলাপ, আমি এখন যেভাবে থাকি, আমার কোথাও গিয়ে মনে হয় যে আমি হয়তো ওরকম ভাবে দীপেনদার মতোই থাকবো আজ থেকে 40 বছর যদি বেঁচে থাকি, বা 20 বছর বা 25 বছর বাদে। তো আমি যদি বেঁচে থাকি ওই রকম ভাবে, আমি দীপেনদাকে নকল করেই বেঁচে থাকবো, কারণ ওই বাঁচা, ওটা বাঁচা। তো ওই রকম ভাবেই আমি লোকটিকে দেখেছি, আমি প্রভাবিত হয়েছি। সেই জায়গা থেকেই আমার যখন নাট্যোৎসবের কথা আলোচনা হয় যে কি নাম রাখা যেতে পারে নাট্যোৎসবের, কসবা অনুপ্রাসের প্রথম মঞ্চ নাটকের উৎসব, তো আমি তখন বললাম যে দীপেন সেন স্মৃতি নাট্য উৎসব। এভাবেই যিনি বেঁচে ছিলেন তখন, যারা ওনার খোঁজ খবর, নাট্য ব্যক্তিত্ব সো কল্ড, যারা তার সঙ্গে কাজ করেছেন, যখন তার খোঁজ খবর রাখেননি, তো তিনি চলে যাওয়ার পরে
কসবা অনুপ্রাস একটু চেষ্টা করুক তাকে বাঁচিয়ে রাখার, যেভাবেই হোক। তিনি 1 বছর হলেও চলে গিয়েছেন, গত বছর জুনে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো দীপেনদা, আমি ব্যক্তিগতভাবে খুব লোকটার অভাব বোধ করি। ওই 6 ঘন্টা 7 ঘন্টা, এবং চলে আসার সময়, শেষ একদম যখন চলে আসার সময় কোলাপসিবলটা টানতাম, আবার কবে আসবি, তো এই কথাটা কানে আমার বাজে এখনো। চাবিটা কোলাপসিবলটা টানতে পারতেন না, কোলাপসিবলটা আমি অনুপদা টেনে দিয়ে চাবিটা দিয়ে আসতাম। তো দীপেনদা এখানেও আছেন, থাকুন। আজকে দীপেনদার পুত্র অমিতদার আজকে আসার কথা ছিল, কিন্তু উনি যে কাজ করেন, উনি ধারাবাহিকের মানে আমাদের সিরিয়ালের চিত্র মানে পরিচালক। তো এই কাজ যারা করে তাদের ছুটি পাওয়া বা গ্যাপ বার করা মুশকিল, খুবই বিষয়টা খুবই একটা প্রফেশনাল জায়গা। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন দীপেনদার পুত্রবধূ হিয়াদি, ওনার বন্ধু আছেন গোপাল মণ্ডল। তো আমি ওদেরকে সাক্ষী রেখেই আমাদের প্রথম নাট্যোৎসব, দীপেন সেন প্রীতি নাট্যোৎসব শুরু করছি, এবং কথা দিচ্ছি পরের বছর থেকে আমরা এই নাট্যোৎসব ধারাবাহিকভাবে চালিয়ে বা এগিয়ে নিয়ে যাব। এবং দীপেন সেন স্মারক বক্তৃতা, দীপেন সেন স্মৃতি সম্মান, এই দুটো আমরা পরের বছর থেকে চালু করব। এবং দীপেন দাকে যতটা সম্ভব আমাদের পক্ষে মানুষকে মনে করিয়ে রাখার চেষ্টা, খুব চাপ, মানুষকে কোনো কিছু আজকের দিনে মনে রাখানো বা মনে করিয়ে রাখানো খুব মুশকিল। তবুও সেই নাছোড় চেষ্টাটা আমরা আমাদের জায়গা থেকে করে যাব। এইটুকুই আমার শুরুতে বলার দীপেনদা সম্পর্কে, দীপেন সেন নাট্যোৎসবের যে মুখবন্ধু, সেটা এইটুকুই। আমি একটু অনুরোধ করব আমাদের যে নাট্যোৎসব সেটা সূচনা একটু প্রদীপ প্রজ্বলন করে। তো হিয়াদিকে আমি অনুরোধ করব, দাদা গোপাল দাকেও আমি অনুরোধ করব আসার জন্য। আর জয়ন্ত দা একটু আছে, আচ্ছা যারা আছেন একটু আসুন, অনুপদাও আসুন, এসো, সভাপতি আমাদের দলের। এই আগুনটা যেন আমাদের মনে জ্বলে। একটু ঘুরে করো যাতে একটু ছবিটা পায়। আর একটা অমিতদার জন্য একটি স্মারকপত্র আমাদের পাশে দাঁড়ানোর জন্য, সেটা অনুপদাকে বলবো একটু তুলে দেওয়ার জন্য। আমাদের শ্রীময়ীদিকে একটুখানি অনুরোধ করব, আমাদের একটি কফি মাগ আছে আর কি, যেটা কসবা অনুপ্রাসের লোগো আঁকা, সেই কফি মাগটা একটুখানি দেওয়ার জন্য। আর একটু ছোট্ট মিষ্টির একটা মানে মিষ্টির প্যাকেট, ছোট্ট একটা উপহার মিষ্টি মুখ করার জন্য, এইটুকু আমাদের তরফ থেকে। এইটুকু আমি কসবা অনুপ্রাস এবং এখানে যারা উপস্থিত সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। আর আজ এরা যে নাট্য উৎসব বাবার নামে করবেন, এটা আমি শুনেছি, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। প্রস্তুত হয়ে এলে হয়তো ভালো হতো। আমি ঘরই সামলেছি, কোনোদিন নাটক দেখেছি প্রচুর বাবার সাথে, আমার হাজব্যান্ডের সাথে, কিন্তু এইভাবে স্টেজে এই প্রথম ওনার কল্যাণে। তো উনি অনেক কিছুই বলেছেন, উনি 4 বছর ওনাকে পেয়েছেন আর আমি 30 বছর। তো প্রচুর কথা আছে বলার, কিন্তু মানে বাংলা নাট্য জগৎ, তাতে তার যে কি বলবো অংশগ্রহণ
অবদান অবদান আমি বলবো না, আমি অংশগ্রহণই বলবো। তার কারণ উনিই বলেছেন যে প্রচার বিমুখ একজন মানুষ। তিনি নাটকের জন্য মানে একান্নবর্তী পরিবারে জন্ম, সেখানে যেভাবে উনি সব থেকে ছোট ছিলেন, যেভাবে উনি মানুষ হয়েছেন, খুবই কষ্টের মধ্যে মানুষ হয়েছেন, কিন্তু নাটকের প্রতি তার ভালোবাসা, আমি এই মানে ওনার থেকে যেটুকু শুনে জেনেছি যে নাটক দেখতে যাবেন বলে উনি শোভাবাজারে থাকতেন, শোভাবাজার থেকে বিবাদীবাগে ওনার অফিস, উনি অফিস যাবেন, উনি পায়ে হেঁটে অফিস যেতেন, ওই টাকাটা বাঁচিয়ে নাটক দেখবেন, নাটক দেখা তার শুরু। তারপর আস্তে আস্তে ছবি আঁকা, নাটকে আরো বেশি করে নিজেকে নিযুক্ত করা, এই সমস্ত তো রয়েছে। তার সারা জীবনের স্ট্রাগল অল্প অল্প আমি জানি, সবটা হয়তো জানি না, কিন্তু একটা মানুষ নাটক অন্তপ্রাণ, মানে এটা উনি ওইটুকু সময় দেখেছেন। আমি এইটুকু সময় শুনে দেখে যেটুকু বুঝেছি, আমার কাকু এসছেন, উনি বলবেন, হয়তো উনি আরো বেশি ওনাকে চেনেন জানেন, কিন্তু নাটকের জন্য প্রাণ। আর উনি একলা থাকার যে কথাটা উনি বললেন, উনি সত্যি মানে ওইভাবে যে থাকা যায় এটা না দেখলে কেউ বুঝবে না, কেউ বিশ্বাস করবে না। শুধুমাত্র ওই সময় একটা সাধারণ সময় উনি গিয়ে দেখেছেন, পুরো করোনা কাল, পুরো আমফান, এই সমস্ত উনি একা ওখানে থেকে, জল নেই, খাবার নেই। আমাদের অনেক অন্যায় আছে ওনাকে ওইভাবে একা থাকতে দেওয়া, কিন্তু উনি থাকবেন না কারোর সাথে, উনি ওইভাবেই থাকবেন। কিন্তু এখন মনে হয় যে না, উচিত হয়নি। যাই হোক, উনি ওনার মতো করে থেকেছেন, ওনার মতো করে যাপন করেছেন। কিন্তু আপনাদেরকে বলবো, আপনারা যে এই যে আমি একটু আগেই বলছিলাম যে সকাল থেকে আজকে এই ঘটনা, এই অনুষ্ঠানে আসবো বলে আমার মনে হচ্ছে যে খালি রবীন্দ্রনাথের একটা গান, ওনার জন্যই কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমার শোনা, মানে রবীন্দ্রনাথকে চেনা জানা ওনার জন্য। তো উনি একা থাকতেন না, ওনার সঙ্গে রবীন্দ্রনাথ থাকতেন। তো সেই একটা গানের লাইন আমার ওই সকাল থেকে মনে হচ্ছে যে ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, মানে এই 1 বছর হয়ে গেল উনি নেই, কিন্তু এই আজকে আমার মনে হলো নবজন্ম হলো। আজকে এই কসবা অনুপ্রাসকে আমার ধন্যবাদ যে ওনারা দীপেন সেনকে মনে রাখছেন, আগামী বছরগুলোতেও হবে। এটা শুনে আমার যে কি ভালো লাগছে আমি বোঝাতে পারবো না। আমি থাকবো, প্রত্যেক বছর থাকবো যতদিন আছি। যদি এই অনুষ্ঠান হয়, আমি আমার অন্য সমস্ত কাজ বন্ধ করে আমি এই দিনটাতে থাকবো এখানে। আমি একজনকার মুখে শুনলাম, তাদের সঙ্গে জিজ্ঞেস করে উনি পুরীতে, তো পুরীতে গিয়ে ওই চান করতে গিয়ে দেখে যে কিছু ছেলে মেয়েরা খুব নিজেদের মধ্যে ঝগড়া করছে আর চান করছে। ও দাঁড়াও 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 বলে সে উঠে চলে গেল, আর ওনার সঙ্গে কাঁধে একটা ব্যাগ ঝুলত। উনি স্কেচ খাতা নিয়ে ওই বসে বসে ওদের দেখছে আর আঁকছে। এরকম সময় মেয়েগুলো আস্তে আস্তে সব উঠে এলো। তুমি তখন খাতাটা বন্ধ করে দিয়েছেন, বলে আপনি আমাদের ছবি আঁকছেন কেন? বললো আপনাকে দেখাতে হবে। না না, দেখাবো না। কেন ছবি আঁকছেন আমাদের? ওকে জিজ্ঞেস করেছেন আমাদের ছবি আঁকছেন? তখন অনেক লোক জমে গেছে, অনেক ভিড় হয়ে গেছে। তারপরে যখন অনেক লোকের চাপেতে খাতাটা খুললো, তখন দেখলাম কিছু কাকের ছবি এঁকেছে, কাক ঠুকে ঠুকে খাচ্ছে। হ্যাঁ, আমরা যারা যারা পাশে ছিল হই হই করে হেসে উঠেছে তখন। তা আমি এই তো প্রথমে শুরু করেছিল শ্যামল ঘোষের থেকে, নক্ষত্রের থেকে, আরো অনেকে ছিল তখন। এই যে কিছু জায়গায় একটা ছেলে মারা গেল, রাহুল ভট্টাচার্য নাকি, ওর বাবাও তখন নক্ষত্রেই ছিল। পরবর্তীকালে ওরা আর গ্রুপে, অন্য অন্য গ্রুপে গেছে এবং বহুরূপীতে গেছে। আমি দেখেছি এই বহুরূপীর নাটকের আগের দিন রাত্রবেলা লাইন পড়ছে। হ্যাঁ, আর এই দীপেন্দার জন্যে আমরা কিন্তু এই চারুদ্দার, রাজা, রক্তকরী এগুলো দেখতে পেয়েছি। হ্যাঁ, কি অসাধারণ সব নাটক, ভুলতে পারিনি আজ। দীপেন্দার সম্বন্ধে বলতে গেলে সারাদিন বললেও শেষ হবে না আমার, কারণ 56 বছরের আমার আলাদা। আমি এইটুকু বলেই শেষ করছি আমার কথা। দীপেন সেনের বয়স অনেকটা বেশি হলো, আমিও তাকে দীপেনদা বলেই ডাকতাম, কারণ সবার কাছে উনি ছিলেন দীপেনদা।
আমার দাদা একটু আগে যেটা বললেন, ওই জোনালি অ্যাপার্টমেন্ট, ওইখানে আমার যাওয়া 2010 থেকে শুরু করে গত বছর এই 2025, এই 15 বছর। তার আগেও দীপেনদাকে চিনতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই জায়গায় অতটা মানে ঘনিষ্ঠতা ছিল না। তারপর একটা সময় পরে উনি নিজেই বললেন আমাকে যাওয়ার জন্য। এবার যে বয়সটায় আমি ওনাকে পেয়েছি সেই সময় ওই একাকিত্ব আর তার যে উদযাপন, সেইটার মধ্যে থেকেই আমি ওনাকে পেয়েছি। প্রত্যেক মাসেই একবার করে যেতাম। আর এইটুকুই দাদা যেটা বলেন একদম সঠিকভাবেই সেটা সত্যি, যে 80 বছর বয়সের পরে যখন অন্যান্য মানুষজন মোটামুটি তখন অনেক কিছু তার জড়া জীর্ণতা নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন, ওই সময় 80 বছর বয়সের পরে একটি লোকের ইচ্ছা হচ্ছে যে উনি সিনথেসাইজার শিখবেন। এই যে একটা জীবনের জয়গান, একটা যে মানে তার যে যাপন, সেইটা আমাদের কাছে সবসময় পাথেয় হয়ে থাকবে। আর মানে 1 বছর প্রায় হতে চললো, গত বছর 27শে জুন উনি চলে গেছে। বারবারই মনে হয় যে হয়তো আজকেও যখন এই তপন থিয়েটারে ঢুকছি, মনে হচ্ছিল যেন আজকেই দীপেন্দার সঙ্গে আমার শেষ গল্প বা আড্ডার জায়গাটা। তবে খুব ভাল লাগলো যে কসবা অনুপ্রাস কোথাও সেই তাদের যে প্রয়াস, সেই দীপেন্দার স্মৃতিতে আগামী দিনেও এই চালিয়ে যাওয়ার, সেটা আমায় সত্যিই খুব ভালো লাগলো। মনে হলো যে আমাদের যে গল্পটা, ওই প্রত্যেকবারই যখন গল্প শেষ করে বেরোতাম তখন মনে হতো যেন অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেল। সেই অসম্পূর্ণতাটাকে থাক, যতদিন এটাকে আমরাও যাপন করতে পারি আমরাও ততটাই সমৃদ্ধ হব, এটুকুই আশা রাখছি। কসবা অনুপ্রাসকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ। আমার ভীষণই ভালো লেগেছে। মানে আমি প্রত্যেক বছর আসবো, এটাও আজকে আমি বলে গেলাম। আমার ভীষণ ভালো লেগেছে। অন্যের খাওয়া নিয়ে বলবি, দেখবে কি নিজেরই থালা খাওয়া জুড়বে। এই তোর মা মরার সময় কি বলে গেছে সব? তোর মা যখন মরে তখন তো আমিও সেখানে দাঁড়িয়েছিলাম নাকি? 3 দিন ধরে যখন যে খাবি খাচ্ছিল, ওর মা নাকি মরার সময় বলে গেছে। তা খাও না খাও, যত খুশি খাও, কাজগুলো সেরে তারপর কেন কাজ সব হবে। তুই বসে থাক। বলছি তো কোনো কাজ হবে না, এখন আমাদের কাজ করার কোনো মুড নেই। চল, আর সে মুড বানিয়ে দেবো, ডবল পেমেন্ট দেবো। গাড়িতে একজন বিখ্যাত লোক আছে, আর ঝামেলা করছে। তুই আমাদের টাকা দেখাচ্ছিস না? টাকা দেখাচ্ছিস তুই আমাদের? তুই তিলক বিশ্বাসকে টাকা দেখাচ্ছিস? তোর টাকায় আমরা পেচ্ছাপ করি, কাজ হবে না যখন বলেছি কাজ হবে না। তোর এই গাড়িটার কত দাম রে? তোর এই বিখ্যাত মানুষের গাড়ি, তার সঙ্গে শুধু গাড়ি লাগছে। বল সালা কত দাম বল। গানে গানে কোলাহল তো বারণ হলো, রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে। दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई, काहे बनाया तूने माटी के पुतले। আর যদি কি বলো বা দাদা যদি কিছু বলে। কসবা অনুপ্রাস সঙ্গে কবি এবং বাকি যারা রয়েছে রাজনীতি অবস্থা সকলের সঙ্গে খুব আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে এই বছর দুয়েকের মধ্যে। উত্তরপাড়া গণভবনে সম্প্রতিও যে কটি নাটক লিখেছে সবকটি মঞ্চস্থ হয়েছে, এবং আমরা ওর একটি লেখা নাটক করছি যেটা আজকে হবে, সেটা কলকাতা ছাড়া বাইরে আমরা করছি। খুব ভালো সেই নাটকের রিভিউ, এবং তারাও আবার দেখে সেই আয়োজক সংস্থা তারাও নাটক দল তাদের, তারা শ্রমিকের লেখা নাটক করছে। শ্রমিকের লেখা নাটক এখন গ্রাম বাংলার অনেকগুলো নাট্য দল করছে, এটা আমাদের কাছে আনন্দের। আমার সঙ্গে যোগ করেছে, তাদের ভালোভাবে দেখতে পাচ্ছে। শ্রমিকের আরও গুরুত্ব স্বীকৃতি হবে কাছে, কিন্তু আপনারা পাশে থাকুন, ভালো থাকবেন। এর পরের নাটক জয়েস আমার পরিচিত। আরে ঘুরে
খুবই ভালো লাগলো, কারণ কসবা অনুপ্রাস আমাদের বন্ধু প্রতিম দল, ওদের সাথে আমাদের একটা খুব নিবিড় সম্পর্ক। তো ওদের আমন্ত্রণে যে আমরা এখানে করছি, আমাদের নাটক মঞ্চস্থ করছি, এটা আমাদের কাছে একটা বিরাট ভালো লাগার জায়গা। নাটকটা আমার খুবই ভালো লাগলো, এবং আমি আজকে আমার মনে হলো যেন সামনের বছর যদি হয় আমি যেন আসতে পারি, কারণ সামনের বছরটা আমার কাছে অনেক দূর, যেহেতু বয়স হয়েছে। তো অসাধারণ নাটক, লেখাও খুব ভালো, ছোটোর উপরে খুব ভালো, এবং চেষ্টাটা সবচেয়ে ভালো লেগেছে। এই যে চেষ্টা আপনাদের, এই চেষ্টাটা অনেকের মধ্যে একদম নেই। আসলে না আপনি একটা পাক্কা জিলিপি। শালা বাতাসের মতো থোবড়া নিয়ে রসের মিষ্টি খুদ ধরতে হবে না। আমার দুধের রস নিংড়া পুণ্যি করে এসেছো তো, হ্যাঁ? দমে খাইবে না, শালা দমে খাইবে না। দিদি দেখো জামাই বাবু মারছে। দিদি রে যাবে তুই, যাবে তুই যা। এই দাদা বাবু, কি একটা কথা বলবো? বলা? এই বলতেছি না, এই জম্মের সময় তোমার মুখে একটু মজা দিতে পারিনি। ভেতরে যাবি। আসছি। এই তো আমি। ও বুঝেছি, দিদির জন্য উতলা। বাবা, বিয়ের এত বছর পরেও বউকে যে চোখে হারাচ্ছেন, এখনো একটু রোম্যান্স। রোম্যান্সের সবুজ পাতা জীবন তরু থেকে কবে শুকিয়ে ঝরে গেছে ভাই। এখন চলতে গেলে শুধু মচমচ শব্দ হয়। কি বলেছিলাম? আদর্শ স্ত্রী মালবিকা, ভালোবেসে আমি ডাকি মালু বলে। তো বাবা কি নামই দিয়েছিলাম। মালু আমার মাল্লু ছাড়া কিছু বোঝে না। আজ তপন থিয়েটারে দীপেন সেনগুপ্ত স্মরণে কসবা অনুপ্রাস 4টি নাটকের আয়োজন করেছে। তার মধ্যে 2টি ওনাদের নিজস্ব নাটক, আর একটি আমাদের নেতাজি নগর সরস্বতী নাট্যশালা। আর প্রথম নাটক 3টের সময় ছিল উত্তরপাড়া উত্তরায়ণে। তো দর্শক মোটামুটি ভালোই ছিল। সব থেকে ভালো লাগলো যেটা, এদের আন্তরিক অভিনন্দন জানাই যার জন্যে, সেটা হলে এদের ব্যবস্থাপনা। দর্শক খারাপ ছিল না, মোটামুটি দর্শক ছিল। এবং আমরা সৌভিকের দলের আয়োজনে সৌভিকের লেখা নাটক 200 টাকার দাম্পত্য মঞ্চস্থ করলাম। অ্যাজ ইউজুয়াল দর্শক আবার খুশি, হাসিতে ফেটে পড়লো। এবং এইভাবে নাট্য উৎসব, ছোটখাটো নাট্য উৎসব করতে থাকুক সব দল, এবং আমরাও ঘুরে ঘুরে নাটক করতে থাকি। এটাই আনন্দ, এটাই জীবনের সবচেয়ে বড় পাওনা। ধন্যবাদ। কসবা অনুপ্রাস আয়োজিত দীপেন সেন স্মৃতি নাট্য উৎসব আজ মানে 30শে মে তপন থিয়েটারে প্রথম বর্ষ আমরা আয়োজন করলাম। এই প্রথম বর্ষে আমাদের সঙ্গে ছিল উত্তরপাড়া উত্তরায়ণের নাটক অন্তমিল, এবং নেতাজি নগর সরস্বতী নাট্যশালার নাটক 200 টাকার দাম্পত্য। আমরা দীপেন সেন, মঞ্চশিল্পী দীপেন সেন, তার স্মৃতিতে আমরা এই নাট্যোৎসবটা এবছর থেকে শুরু করলাম, এবং আগামী বছর থেকে আমরা ধারাবাহিকভাবে এই নাট্যোৎসবটি এগিয়ে নিয়ে যাব। পরের বছর থেকে আশা করি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো লেগেছে। এতদিন পর একটা হাসি নাটক দেখলাম, ভালোই লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। সব থেকে বড় কথা ওই বারবার যেটা বলা, যে এইরকম প্রত্যেক মানুষের এরকম বিভিন্ন স্ট্রাগলের মধ্যে হঠাৎ করে এক টুকরো যদি এরকম একটা রিলিফ পাওয়া যায়, একটা হাসির বার্তা পাওয়া যায়, তাও কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া, বক্তব্য ছাড়া, একদম স্বামী স্ত্রী একদম পারিবারিক একটা ঘটনা নিয়ে এত মজার একটি বিষয়, সত্যি মন ভালো করে দিয়েছে। আর স্পেশালি আমি বলবো সৌরজিতের প্রেজেন্টেশন, সৌরজিৎকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে শালাবাবু, এরকম শালাবাবুদের সত্যি জামাইবাবুদের সাবধানে চলতে হবে। বাহ, খুব ভালো লেগেছে। আর বিশেষ কি বলবো, খুব ভালো লাগে। সঞ্জীব চট্টোপাধ্যায় একটা বিখ্যাত গল্প, এবং এত মানে সহজ স্বতঃস্ফূর্ত উপস্থাপনা, তার মধ্যে অনেক নাট্যায়নের জন্য অনেক কিছু পরিবর্তনও হয়েছে। খুব ভালো লাগলো। মানে স্বামী স্ত্রী জুটিয়ে অভিনয় করলো, এবং গৃহপরিচারিকাও অসম্ভব ভালো লাগলো। ভীষণ ভালো লেগেছে। আমি আর কি বলবো, সারাক্ষণ এটাই চলে আমাদের মধ্যেও। আজ আমার সঙ্গে আছে আমার দুজন ভালোবাসার দুটো কুচকে মানুষ, আমার বন্ধু এরা। আজকে ওরা সৌভিকের লেখা নাটক 200 টাকার দাম্পত্য সরস্বতী নাট্যশালার প্রযোজনা, আজকে ওরা দেখলো, ওদের মুখ থেকে শুনে নেবো কেমন লাগলো।
এটা সম্পূর্ণ ওদের নিজস্ব মতামত। নাটকটা আমার দুর্দান্ত লেগেছে, ভীষণ ভালো কমিক টাইমিং, বিশেষ করে মধুমিতা আর দীপঙ্কর দা আর কি, এনাদের দুজনের পারফরমেন্স আমার মানে মন ছুঁয়ে গেছে। আমি নাটকটার মাঝখানে প্রচুর হেসেছি, প্রচুর হাততালি দিয়েছি, আর অনেকদিন পর বেশ মজা করলাম আর কি। হ্যাঁ, সৌভিকদার লেখা বরাবরই খুব ভালো লাগে। সৌভিকদার লেখা অনেক নাটক দেখেছি। সৌভিকদার লেখা মানেই একটু সিন বাই সিন খুব চমক থাকে, হ্যাঁ, খুব ধারালো সংলাপ থাকে এবং খুব সেন্স অফ হিউমার ভীষণ ভালো, খুব সার্কাস্টিক থাকে এবং ভালো লাগে খুবই। এবং শুধু হাসির নাটক নয়, মানে এটাকে তো ঠিক হাসির নাটক বলা যায় না, আবার খুব সিরিয়াস নাটকও বলা যায় না, মানে এটা একটা খুবই সুন্দর শরবত, খুব সুন্দর একটা মিক্সচার। তো খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। আর অভিনেতাদের আলাদা করে কিছু বলার নেই, তারা সবাই নিজেদের জায়গায় যথাযথ। মজা হয়েছে, মাঝখানে দুম করে একটা এলিমিনেশন হলো, সেটাও ভালো, ঠিকঠাক। থ্যাংক ইউ। মানুষের দেখা উচিত, হ্যাঁ, এই গুরুগম্ভীর থিয়েটারের সময় একটু এরকম একটু হালকা নাটক দেখা খুব প্রয়োজন।